অডিও কথনে সবাইকে স্বাগতম। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস হায় সজনী। উপন্যাসটি আমি ৫টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম পর্ব আমি পড়েছি এবং আপলোড করেছি। সেই পর্বটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ব উপন্যাসটির ২য় পর্ব। পরদিন ঠিক দুপুরবেলায় ইউনিভার্সিটি থেকে বেরিয়ে বাস ধরে অমিত চলে এলো। মাসিমণির বাড়ির কাছাকাছি বাস স্টপে লোকজন নেই, রাস্তাও ফাঁকা। ঠিক ৩:৩০-র সময় সাদা গাড়িটাকে আসতে দেখল সে। গাড়িটা যখন বাড়ির একটু আগে, গাড়ি থেকে দরজা খুলে নেমে চারপাশে চট করে তাকিয়ে নিল মৃণাল। তারপর এগিয়ে গিয়ে ড্রাইভারকে নিচু গলায় কিছু বলে ফুটপাত ধরে পেছন দিকে হাঁটতে লাগলো দ্রুত পায়ে। অর্থাৎ মেয়েটা, যার নাম মৃণাল, সে তার মাসির বাড়িতে এখন যাচ্ছে না। কিন্তু কোথায় যাচ্ছে ও? অমিত উল্টো ফুটপাত ধরে অনুসরণ করলো। খানিকটা যাওয়ার পর মৃণাল বাঁদিকের গলিতে ঢুকে পড়ল। অনেকটা দূরত্ব রাখা ঠিক নয়। যে কোনো বাড়িতে যদি মৃণাল ঢুকে যায় তাহলে বুঝতেই পারবে না। কিন্তু দূরত্ব কমাতেও সাহস পাচ্ছিল না। কলেজের সামনে বাস স্টপে সে কথা বলতে চেয়েছিল বেশ কিছুদিন আগে। তাছাড়া সেদিন মৃণাল তার মুখের দিকে একবারও তাকায়নি, তাই এখন তাকে দেখে চিনতে পারার কথাও নয়। আরো খানিকটা এগিয়ে যেতেই একটা পার্ক শুরু হলো ডান দিকে। সেই পার্কের গেট দিয়ে ভেতরে ঢুকে গেল মৃণাল। তখনই অমিতের খেয়াল হলো, গাড়ি থেকে এদিকে আসার সময় মৃণাল তার খাতা বই সঙ্গে আনেনি। ওগুলো গাড়িতেই রেখে এসেছে। পার্কের ধার দিয়ে একই গতিতে হেঁটে মৃণাল যেখানে পৌঁছালো, সেখানে একটা শেডের নিচে বেঞ্চিতে বসে আছে ৩টে ছেলে আর একটা মেয়ে। মেয়েটি মৃণালকে দেখে উঠে হাসতে হাসতে হাত মেলালো। মৃণাল ওদের সঙ্গে বসলো। খানিকটা দূরে একটা বড় থামের আড়ালে দাঁড়িয়ে ওদের লক্ষ্য করতে লাগলো অমিত। ছেলে ৩টের দুটো ওদেরই বয়সী, একটা বছর ৩-এর বড় হবে। ওদের কথা শুনে খুব হাসছে মৃণাল। এবার বড় ছেলেটা পকেট থেকে প্যাকেট বের করে তা থেকে সিগারেট নিয়ে লাইটার জেলে আগুন ধরালো। ধরিয়ে বেশ জোরে ধোঁয়া টেনে বাইরে ছাড়লো। বাকি ছেলে দুটো আর মেয়েটি উদগ্রীব হয়ে সিগারেট খাওয়া দেখছে। কিন্তু মৃণাল বসে আছে মাথা নিচু করে। এবার বড় ছেলেটা জ্বলন্ত সিগারেট এগিয়ে ধরতে একজন ছেলে তা নিয়ে খুব সন্তর্পণে ধোঁয়া টেনে কাশতে শুরু করলো। এবার তৃতীয় ছেলেটি সেই সিগারেট নিয়ে সামান্য টান দিয়ে মেয়েটির হাতে সিগারেট ধরিয়ে দিল। মেয়েটি চোখ বন্ধ করে সেই সিগারেটে একবার টান দিয়েই ক্ষান্ত হলো না। দ্বিতীয়বার ধোঁয়া টানল। অমিত লক্ষ্য করলো মেয়েটা সিগারেটে টান দিয়েও একবারও কাশল না। এবার মেয়েটা সিগারেটে এগিয়ে ধরল মৃণালের সামনে। মৃণাল দ্রুত মাথা নেড়ে না বলল। তখন বড় ছেলেটা আর একটা প্যাকেট পকেট থেকে বের করে এগিয়ে দিল। মেয়েটি সেটা থেকে সিগারেট বের করে লাইটার চেয়ে নিয়ে ধরিয়ে মৃণালকে দিলে সে অতি সন্তর্পণে সেটা নিয়ে চারপাশে তাকালো। তারপর আলতো করে সিগারেটে টান দিতে এমনভাবে কাশতে লাগলো যে উঠে দাঁড়ালো। পাশে মেয়েটি ওর হাত থেকে সিগারেট নিয়ে অন্য হাতে মৃণালের পিঠে আলতো করে আদুরে আঘাত করতে লাগলো। দূরত্ব থাকা সত্ত্বেও অমিত বুঝতে পারলো মৃণাল বেশ কাহিল হয়ে পড়েছে। বাঁ হাতের মুঠোয় ধরা রুমালের চোখের জল মুছে বড় বড় শ্বাস নিতে লাগলো। সঙ্গের মেয়েটিও কিছু প্রশ্ন করলে মৃণাল মাথা নেড়ে না বলে শেষ পর্যন্ত হাসল। সঙ্গিনী আবার সিগারেটটা মৃণালকে দিল। এবার সে কাশল না। সঙ্গে সঙ্গে ৩টি ছেলে খুশির আওয়াজ তুলে হাততালি দিল। সবাই হাত বাড়িয়ে মৃণালের হাত স্পর্শ করল। এবার বড় ছেলেটি তার অন্য হাতে ধরা সিগারেট দেখিয়ে কিছু বললে মৃণাল চোখ বড় করে প্রবলভাবে মাথা নেড়ে না বলল। ওরা কি বলছে এত দূর থেকে শোনা সম্ভব না। যেখানে ওরা বসে আছে তার কাছাকাছি কোনো আড়াল নেই যে সেখানে গিয়ে কথা শোনা যাবে। এখন যেখানে সে দাঁড়িয়ে আছে তার আড়াল ছেড়ে এগোলেই ওরা তাকে দেখতে পেয়ে যাবে। তাই ওদের কথা শোনার কোনো উপায় নেই। একটু পরে সে দেখল মৃণাল উঠে দাঁড়িয়েছে। বাকিরা তাকে যেন অনুরোধ করছে, কিন্তু হাতের কবজির দিকে তাকিয়ে মাথা নাড়ল মৃণাল। অমিত অনুমান করল মৃণাল এখন ফিরতে চাইছে। ফিরতে হলে এই পথ দিয়েই তাকে আসতে হবে। অমিত দ্রুত পেছন দিকে হাঁটতে লাগলো। পার্ক থেকে বেরিয়ে বাঁ দিকে না গিয়ে সে ডান দিকের একটা দুধের বুথের আড়ালে গিয়ে দাঁড়ালো।
মৃণাল দ্রুত পার্ক থেকে বেরিয়ে এসে রাস্তার ধারের নলকূপের সামনে দাঁড়ালো। তারপর হাতলে চাপ দিলে বেরিয়ে আসা জল হাতে নিয়ে কয়েকবার কুলকুচি করে রুমালে মুখ মুছল। তারপর হনহনিয়ে হাঁটা শুরু করলো। গলি থেকে বেরিয়ে এসে মাসিমণির বাড়িতে না গিয়ে গাড়িতে উঠে বসল। পেছন পেছন খানিকটা দূরত্ব রেখে আসছিল অমিত। মেয়েটি যে আবার গাড়িতে উঠে বসবে তা সে ভাবেনি। ভেবেছিল এবার নিশ্চয়ই মৃণাল মাসিমণির বাড়িতে যাবে। কিন্তু ড্রাইভার গাড়ি ঘুরিয়ে যখন ফিরে গেল তখন বুঝল মৃণাল বাড়ি ফিরে যাচ্ছে। দৃষ্টির বাইরে গাড়ি চলে গেলে অমিত ফাঁপড়ে পড়ল। মৃণালের এই গোপন অভিযানের কথা কি কেউ বিশ্বাস করবে? তা করুক না করুক, তার উচিত মাসিমণিকে খবরটা জানানো। ওই বড় ছেলেটা যে সিগারেট খাচ্ছিল সেটা নিশ্চয়ই সাধারণ সিগারেট নয়। তাদের হোস্টেলের কোনো কোনো ছেলে গাঁজা পোড়া সিগারেট খায়। ওটা বোধহয় সেই ধরনের সিগারেট। আজ মৃণাল ওই সিগারেট খায়নি বটে, কিন্তু কাল যে খাবে না তার কি ঠিক। সে হেঁটে এসে মাসিমণির দরজার বেলে চাপ দিল। দ্বিতীয়বার কাজের মেয়েটি দরজা খুলে বলল, ও আপনি? তারপর ঘুরে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, মা, নতুন দাদা এসেছেন, আপনি আসুন। অমিতকে বাইরের ঘরে বসিয়ে মেয়েটি ভেতরে চলে গেল। মাসিমণি এলেন একটু পরে। অমিত অনুমান করল কাজের মেয়ের ডাকে ভদ্রমহিলার ঘুম ভেঙেছে। অমিত উঠে দাঁড়ালো। এই অসময়ে আসার জন্য আমাকে ক্ষমা করবেন। না না, বসো বসো, এখন তো প্রায় বিকেলই হয়ে এলো। বলো কি ব্যাপার? দুজনে মুখোমুখি বসার পর আজ যা যা দেখেছে তা বিশদে বর্ণনা করল অমিত। শুনতে শুনতে প্রথমে চোখ বড় হয়ে গেল ভদ্রমহিলার। তারপর তিনি দু হাতে মুখ ঢাকলেন। ছি ছি ছি, আমাদের বাড়ির মেয়ে পার্কে বসে সিগারেট খাচ্ছে। আমার সন্দেহটা তাহলে সত্যি। ছি, এর জন্য আমিই দায়ী। এ কথা কেন বলছেন? জিজ্ঞাসা করল অমিত। জামাইবাবুর খুব আপত্তি ছিল, দিদিও প্রথমে রাজি হয়নি। আমিই জোর করে মৃণালকে কলেজে ভর্তি করিয়েছিলাম। ওর হায়ার সেকেন্ডারির রেজাল্ট বেশ ভালো ছিল। ইচ্ছে করলে প্রেসিডেন্সিতেও ভর্তি হতে পারত, কিন্তু কো এডুকেশন কলেজে ওকে পড়াতে ওরা কিছুতেই রাজি হয়নি বলে বেথুনে ভর্তি করেছিলাম। এখন এইসব কথা জানলে দিদি আমার রক্ষে রাখবে? জামাইবাবু জীবনে আমার মুখ দেখবে না। হায় হায়, এখন আমি কি করি? দু হাতে মুখ ঢাকলেন ভদ্রমহিলা। একটু অপেক্ষা করে অমিত বলল, আপনি যদি ওকে একটু বুঝিয়ে বলেন। যে মেয়ে লুকিয়ে সিগারেট খাচ্ছে সে সত্যিটা স্বীকার করবে ভেবেছ? কখনো না। তার চেয়ে... একটু ভাবলেন মাসিমণি। ও কি রোজ এখানে আসে? তা তো আমি জানি না, বলল অমিত। সে তোমাকে দেখতে পায়নি তো? না না, বোধ হয়। তাহলে বাবা কষ্ট করে কদিন তুমি এসে লক্ষ্য রেখো। যদি দেখো সে গাড়ি থেকে নেমে পার্কের দিকে যাচ্ছে তাহলে আমাকে খবরটা দিও। সোজা হয়ে বসলেন ভদ্রমহিলা, তার মুখ থমথমে। আপনি কি করবেন? কি করব মানে? সোজা পার্কে গিয়ে ওর ঘাড় ধরে হিড় হিড় করে টেনে নিয়ে আসবো বাড়িতে। যাদের সঙ্গে বসে সিগারেট খায় তাদের 14 পুরুষের নাম ভুলিয়ে তবে ছাড়ব। ভদ্রমহিলা খুব উত্তেজিত। অমিত বলল, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি যা বললেন তা যদি করেন তাতে হিতে বিপরীত হয়ে যেতে পারে। তার মানে? চোখ বড় করে তাকালেন মাসিমণি। ওরা চেঁচামেচি করতে পারে, তাই শুনে ভিড় জমে যেতে পারে। যা ঘটেছে তা জানার পরে লোকে হাসাহাসি করতে পারে, ঠিক কি না? একটু ভাবলেন ভদ্রমহিলা। তা ঠিক। উহ, কি বিপদে পড়েছি। তুমি বাবা একটা রাস্তা বলতে পারবে? আমি কি বলবো বলুন? অস্বস্তিতে পড়ল অমিত। মাসিমণি মাথা নাড়ালেন। না, আর আমি দায়িত্ব নিতে পারবো না। ওর পড়াশুনো বন্ধ হলে বাড়ি থেকে বেরোতেই পারবে না। জামাইবাবু তো বিয়ে দিতে চেয়েছিল, তাই এখন দিক। মাথা নাড়লেন মহিলা। আমাদের বাড়ির মেয়ে হয়ে সিগারেট খাচ্ছে, ভাবাই যায় না। আর 3টে ছেলে আর ওই মেয়েটা, ওরা কারা? ওদের দেখে কি তোমার মনে হলো ওরা পড়াশোনা করে? বোধ হয় আমি ঠিক বুঝতে পারলাম না, অমিত বলল। আমার তো মনে হয় না। তুমি বললে যে সিগারেটটা বড় ছেলেটা খাচ্ছিল, তা মৃণাল খেতে চায়নি বলে তাকে অন্য সিগারেট খেতে দিয়েছে। হ্যাঁ, তাই তো দেখলাম। বড় ছেলেটা যে সিগারেট খাচ্ছিল সেটা কি অন্যরকম ছিল?
বোধহয় খুব কড়া সিগারেট, অমিত বলল। ঠিক আছে, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বাবা। এই খবর না দিলে মেয়েটা বোধহয় নষ্ট হয়ে যেত। আমাকে এখনই দিদির বাড়িতে যেতে হবে। ওর সঙ্গে কথা বলতে যাবেন? অমিত জিজ্ঞাসা করল। না, ওর সঙ্গে কোনো কথা নয়। ওর বাবা মাকে বলে আসবো মেয়ের জন্য পাত্র খুঁজতে, আর কলেজে পাঠাবার দরকার নেই। মাসিমণির মুখ খুব গম্ভীর। ওরা নিশ্চয়ই কারণ জানতে চাইবেন। হ্যাঁ, একটা কিছু বলে দেব, যেমন বাজে ছেলেরা পেছনে লেগেছে, কখন কি হয়ে যাবে বলা যাচ্ছে না। বিয়ের পিঁড়িতে তো বসতেই হবে, তাহলে আর দেরি করে কি লাভ। আমার কথা শুনলে ওরা খুব খুশি হবে, এটাই তো ওরা চেয়েছিল। বড় শ্বাস ফেললেন মাসিমণি, তারপর উঠে দাঁড়ালেন। অমিতও উঠল। বলল, একটা অনুরোধ করব। অমিতের মুখের দিকে তাকালেন মাসিমণি। আপনি বলেছিলেন মৃণাল হায়ার সেকেন্ডারিতে ভালো রেজাল্ট করেছিল। আপনি ওকে আরো পড়াতে চেয়েছিলেন। এই ঘটনাটা যদি আর না ঘটে তাহলে ওর পড়াশোনা বন্ধ কেন করবেন? অমিত বলল। কি বলতে চাইছো তুমি? ওকে একটু বুঝিয়ে বলুন। আপনি যে সব কথা জেনে গেছেন তা ওকে বলুন। ওই সংস্পর্শে থাকলে ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, তা ওকে বোঝান। ওর কাছ থেকে কথা আদায় করে নিন। পড়াশোনা করতেই হবে। খুব জোর গলায় বলল অমিত। ধরো আমাকে চাপে পড়ে কথা দিল, কিন্তু সে যে কথা রাখছে তা আমি জানবো কি করে? আমার পক্ষে তো রোজ কলেজের সামনে গিয়ে পাহারা দেওয়া সম্ভব নয়। মাসিমণি মাথা নাড়লেন। তারপর বললেন, তুমি যদি কোনো পাহারাদারের ব্যবস্থা করে দাও তো আমি ভরসা করতে পারি। বৃদ্ধ হলেই ভালো হয়। তেমন কেউ জানা আছে? না, তা নেই। মাথা নাড়ল অমিত। তাহলে ওরকম নির্ভরযোগ্য লোক আমি কোথায় পাবো? ঠিক আছে, এখন কয়দিন ওর কলেজ ছুটির আগে আমি সেখানে যাব। ওকে বাড়িতে পৌঁছে দিয়ে তারপর ফিরে আসব, মাসিমণি বললেন। অমিত বলল, হঠাৎ এরকম কেন করছেন? সে কথা তো ওরা জানতে চাইবেন। জিজ্ঞাসা করলে বলবো বাজে ছেলেরা কলেজের সামনে দাঁড়িয়ে থাকে, পুলিশও কিছু করে না, তাই আমাকেই যেতে হচ্ছে। তখন যদি জামাইবাবু বলে ওকে আর পড়াতে হবে না, তাহলে আমি আর আপত্তি করব না। মাসিমণি বললেন। নমস্কার করে হোস্টেলে ফিরে গিয়েছিল অমিত। পরের দিন সে কৌতূহল সামলাতে না পেরে মৃণালের কলেজের গেট থেকে খানিকটা দূরে একটা থামের আড়ালে ফুটপাত ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। কলেজ ছুটি হতেই ছাত্রীরা একে একে নিজেদের বাড়ি থেকে আসা গাড়িতে উঠে পড়ছিল। এই সময় সে মৃণালকে দেখতে পেল। হনহনিয়ে আসছিল সে কলেজের ভেতর থেকে। গাড়ির সামনে এসে সে থমকে গেল। মাসিমণি পেছনের দরজা খুলে দেওয়ায় বোঝা গেল সে অনিচ্ছা সত্ত্বে গাড়িতে উঠতে বাধ্য হলো। গাড়ি বেরিয়ে গেলে অমিতের মুখে হাসি ফুটল। আর তখনই তার মনে হলো এসব সে কেন করছে। এখানে এসে মেয়ে আর তার মাসির ব্যাপারটা দেখার কোনো দরকার ছিল না। নিজের ওপর বিরক্ত হলো সে। মাস দুয়েক পরে হোস্টেলের অফিসে ডাক পড়ল অমিতের। সে সেখানে যেতেই একজন কর্মচারী বললেন, আপনার মাসিমা ফোন করেছিলেন। এই নম্বরে তাকে ফোন করতে বলেছেন। চট করে চিনতে অসুবিধা হলো। মাসিমা বলে কাউকে সে এই শহরে এখনো ডাকেনি। কর্মচারীর দেয়া নম্বর ডায়াল করলো অমিত। রিং হচ্ছে কানে এলো। তারপরে এই মাসিমণির গলা শুনতে পেল। হ্যালো, আমি অমিত। ও অমিত, আমি তোমাকে ফোন করেছিলাম। আগে বলো তো, এই ফোন করার জন্য তোমাকে কি ওদেরকে টাকা দিতে হবে? কেন বলুন তো, হোস্টেলে তো বিনা পয়সার কোনো ফোন নেই। তাহলে রেখে দাও রিসিভার, আমি তোমাকে ফোন করছি। কথা বলেই লাইন কেটে দিলেন ভদ্রমহিলা। পরক্ষণেই রিং শুরু হলো। রিসিভার তুলতেই মাসিমণির গলা কানে এলো। তোমাকে বোধহয় বিরক্ত করছি বাবা। কিছু মনে করো না, আমি একটা সমস্যায় পড়েছি, তোমার পরামর্শ চাই। আমি? কি ব্যাপার? অবাক হলো অমিত। তুমি কি আজ একবার আমাদের বাড়িতে আসতে পারবে? আজ? কখন? তোমার যখন খুশি এসো। ঠিক আছে, আমি বিকেল বিকেল যাব। এসো বাবা, তোমার সাহায্য আমার খুব দরকার। হোস্টেল থেকে মাইলখানেক রাস্তা হেঁটেই এলো অমিত। বাবা যা প্রতি মাসে পাঠান তাতে সব খরচ মেটাবার পর হাত খরচ হিসেবে সামান্যই থাকে। কিছুদিন তার মনে হচ্ছে পার্ট টাইম কোনো কাজ করবে, কিন্তু তার জন্য যে সময় দিতে হবে তাতে পড়াশোনার ক্ষতিই হবে। বাবা যা পাঠান তাতে বাজে খরচ না করে চললে তেমন অসুবিধে হয় না।
একবার বেল বাজাতেই কাজের মেয়েটি দরজা খুলে বলল, আসুন আসুন। অমিত চেয়ারে বসলে সে দরজা বন্ধ করে ভেতরে চলে যাওয়া মাত্র ভদ্রমহিলা বেরিয়ে এলেন। তার হাতে একটা বড় খাম। চেয়ারে বসে তিনি বললেন, তোমার কথাই আমি ভাবছিলাম। তুমি ভালো আছো তো? হ্যাঁ, মেসোমশাই নিশ্চয়ই ফিরে এসেছেন। হ্যাঁ, তোমাকে যে আসতে বলেছি তা উনি জানেন, কিন্তু ওর অফিসে খুব জরুরি একটা মিটিং আছে আজকে। বলেছে আগে শেষ হলে চলে আসবে। আচ্ছা, তোমাকে কয়েকটা ছবি দেখাবো। প্রথমে একে দেখো। পোস্টকার্ড সাইজের ফটোগ্রাফ খাম থেকে বের করে অমিতের হাতে দিলেন ভদ্রমহিলা। বছর 28-29-এর এক যুবকের ছবি। দেখেই বোঝা যায় মানুষটি যাকে বলে গুড বয় তাই। মেয়েদের মতো মাথার মাঝখান দিয়ে সিঁথি কাটা, গলায় মোটা সোনার হার রয়েছে, খুব ফর্সা গায়ের রং। ভদ্রলোক কে? জিজ্ঞাসা করলো অমিত। জামাইবাবুর এক পরিচিত মানুষের ছেলে, কলকাতায় 5-5খানা বাড়ি আছে, কোনো নেশা ভাঙ করে না। মায়ের খুব বাধ্য ছেলে। আমাদের মৃণালের সঙ্গে কেমন মানাবে বলে তোমার মনে হয়? মাসিমণি জিজ্ঞাসা করলেন। অস্বস্তিতে পড়ল অমিত। কি বলবে সে? ভদ্রমহিলা এই ব্যাপারে তার মতামত নেওয়ার জন্য তাকে ডেকেছেন। সে বলল, ভালোই। কতদূর পড়েছেন ইনি? ওইটাই মুশকিল। কেন? বলছে ছেলেটি SF ব্যাকড। মানে স্কুল ফাইনাল পাশ করেনি? অবাক হলো অমিত। তাই তো দাঁড়ায়। কিন্তু দিদি বলছে BA MA পাশ করলেই বা কি এমন হতো? ওর যা সম্পত্তি আছে তাতে 5 পুরুষ খরচ করে শেষ করতে পারবে না। ছেলে নেশা করে না, বদ কোনো বন্ধু নেই। মা যা বলে তাই মান্য করে। আর কি চাই? মাসিমণি বললেন, আচ্ছা অমিত, পাত্র হিসেবে তুমি একে 10-এ কত নম্বর দেবে? দেখুন, আমি তো এসব। সংকোচ করো না, আমি ছাড়া কেউ জানবে না। আচ্ছা, এই কাগজে লিখে তোমার কাছে রেখে দাও। ভদ্রমহিলা একটা কাগজ এগিয়ে দিল, তাতে শূন্য লিখে নিজের পকেটে রেখে দিল অমিত। ভদ্রমহিলা বললেন, এবার দ্বিতীয় ছবিটা দেখো। এই ছেলের বাবা খুব নামকরা উকিল। ছেলে ল পড়ছে। পাশ করে বাবার মক্কেলদের পেয়ে যাবে। বুঝতেই পারছো বিস্তর টাকা। শুনলাম গাড়ি চালিয়ে ল পড়তে যায়। এটাই আমার খারাপ লাগছে। এই বয়সে এত বৈভবের মধ্যে থাকা ভালো নয়। এরা শোভাবাজারে থাকে। তুমি একটু খোঁজ নিতে পারবে? আমি? আর কাকে পাবো বাবা? মেয়ের ভাগ্যে যা আছে তা তো হবেই। তবু ওকে ভালোবাসি বলেই আমি চাই খারাপ ছেলের সঙ্গে যেন বিয়ে না হয়। এই কাগজে ছেলে, তার বাবা আর বাড়ির ঠিকানা লেখা আছে। কাগজে এগিয়ে দিলেন ভদ্রমহিলা। এসব করার ইচ্ছে ছিল না অমিতের, তবুও না বলতে পারল না। শোভাবাজারের যে রাস্তায় উকিল পরিবার থাকেন সেখানে গিয়ে বাড়ি দেখে চোখ বড় হয়ে গেল অমিতের। বিশাল 4 তলা বাড়ির চারপাশের পাঁচিল দেখেই বোঝা যায় প্রচুর ধনী পরিবার। কিন্তু এই পরিবার, বিশেষ করে যে ছেলে ল পড়ে, তার সম্পর্কে খবর পাবে কি করে? অমিত রাস্তার দিকে তাকালো। বেশি লোকজন চলাচল করছে না। হঠাৎ বাড়ির ভেতর থেকে একজন কাজের লোক ছুটে এসে গেট খুলে দিল। তার একটু পরে সাদা রঙের একটা গাড়ি ভেতর থেকে বেরিয়ে এসে বেশ জোরের গতি বাড়াতেই একটা হাতে টানা রিকশা তার সামনে পড়ে গেল। প্রচন্ড জোরে ব্রেক কষল গাড়ির ড্রাইভার। রিকশাওয়ালা মার গিয়া বলে চিৎকার করতে লাগলো। মাটিতে বসে পড়ল। গাড়ি যে চালাচ্ছিল সে দরজা খুলে নেমে এসে সবেগে রিকশাওয়ালাকে একটা চড় মেরে বাপ মা তুলে গালাগাল করতে লাগলো। তারপর লাথি মেরে রিকশাটাকে সরাতে চাইল। ওপাশ দিয়ে একজন বৃদ্ধ হেঁটে যাচ্ছিলেন। তিনি কয়েক পা এগিয়ে এসে বললেন, এ কি করছো তুমি? দোষ তোমার, অথচ ওকে মারধর করছো? ছি ছি ছি। ড্রাইভার বেশ কেতাদুরস্ত পোশাক পরা যুবক। আঙুল নেড়ে বলল, যান, নিজের কাজে যান। জ্ঞান দিতে আসবেন না। এই রিকশাওয়ালা, হাঁটাও রিকশা, জলদি করো। বৃদ্ধ বললেন, এ কি দোষ করলে তুমি, অথচ? তাকে থামিয়ে দিয়ে ছেলেটি বলল, আপনি কেটে পড়ুন। এই পাড়ায় থাকেন বলে তো মনে হয় না। বলে নিজেই রিকশাটাকে একপাশে সরিয়ে দিয়ে গাড়িতে স্টার্ট দিয়ে বেশ জোরে বেরিয়ে গেল। বৃদ্ধ মুখ চুন করে চলে গেলেন। আশেপাশের লোক উল্টো দিকের ফুটপাথে দাঁড়িয়ে ব্যাপারটা দেখে চুপচাপ চলে যাচ্ছিল। তাদের একজনকে অমিত জিজ্ঞাসা করল, ছেলেটা কে দাদা? উকিল বাবুর ছেলে, হবু উকিল।
দিনের বেলা বলে মারপিট করলো না, রাত হলে রিক্সাওয়ালা মার খেত। লোকটা বলল। কেন? রাতে তো খালি পেটে বাড়ি ফেরে না। লোকটা চলে গেল। এই ছেলের সঙ্গে মৃণালের বিয়ের সম্বন্ধ এসেছে। একজন পড়ুয়া ছাত্রের এমন মেজাজ থাকলে ওদের দাম্পত্য জীবনে মৃণালের কি অবস্থা হবে? দ্বিতীয়ত, এই ছেলে যদি এই বয়সে পান করে বাড়িতে ফেরে, তাহলে স্ত্রীর সঙ্গে যে বন্ধুর মতো সম্পর্ক থাকবে না তা বুঝতে অসুবিধে হচ্ছে না। হোস্টেলে ফিরতেই অবাক হয়ে গেল অমিত। গেটের সামনে যে গাড়ি দাঁড়িয়ে আছে সেটা যে মাসিমণিদের তা বুঝে এগিয়ে গেল সে। গাড়ির দরজা খুলে ভদ্রমহিলা বললেন, আমি না এসে পারলাম না, সামনের রবিবার উকিলবাবু মেয়ে দেখতে আসতে চাইছেন। সে কি? হ্যাঁ, আজকের মধ্যেই খোঁজ খবর নাও বাবা। আমি এখন ওদের বাড়ি দেখে এলাম। ভদ্রমহিলার মুখে হাসি ফুটল। তাই? খুব বড় বাড়ি বুঝি? 4 তলা বাড়ি, পাঁচিল ঘেরা। অমিত বলল। বাহ, ছেলেটি সম্পর্কে কিছু কি জানতে পারলে আজ? হ্যাঁ, আজ যা যা অভিজ্ঞতা হয়েছে তা অকপটে বলল অমিত। শুনতে শুনতে চোখ বড়, মুখ হাঁ হলো। গালে হাত দিলেন মাসিমণি। তার মুখ থেকে বেরিয়ে এলো, সে কি গো? আমার তো ওকে বড় লোকের বকে যাওয়া ছেলে বলেই মনে হয়েছে। তাহলে তো এই বিয়ে আটকাতেই হবে, জেনে শুনে তো মেয়েটাকে ভাসিয়ে দিতে পারি না। তারপরে চিন্তায় পড়লেন, কিন্তু কথাটা তো দিদি জামাইবাবুকে জানাতে হবে। কি করে যে জানাবো? অমিতের মনে হলো মাসিমণি ঠিকই বলেছেন। ওরা নিশ্চয়ই জানতে চাইবেন তিনি জানলেন কি করে। কি উত্তর দেবেন মাসিমণি? আচমকা তার মাথায় মতলবটা এলো। সে বলল, আপনার দিদির ফোন নাম্বার যদি দেন তাহলে নিজের পরিচয় না দিয়ে ওকে সব কথা জানিয়ে দিতে পারি। পারবে? তুমি পারবে? মুখে হাসি ফুটল ভদ্রমহিলার। এরকম কখনো করিনি, তবে কারো ভালো হবে বলে চেষ্টা করে দেখতে পারি। নিচু স্বরে কথাগুলো বলল অমিত। দাঁড়াও, দিদির টেলিফোন নাম্বারটা তোমাকে লিখে দিচ্ছি। ভদ্রমহিলা একটা কাগজে নাম্বার লিখে দিলে অমিত বলল, আপনি একটু বসুন, আমি হোস্টেলের অফিস ঘর থেকে ফোন করে আসি। দ্রুত অফিস ঘরে চলে এলে খুশি হলো অমিত। এখন ঘরে কেউ নেই। সে রিসিভার তুলে ডায়াল করল। কিছুক্ষণ পরে মহিলা কণ্ঠ কানে এলো। অমিত জিজ্ঞাসা করল, আচ্ছা, মৃণালের বাবাকে ফোনটা দেবেন? উনি কাজে গিয়েছেন। আপনি কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, তাহলে মৃণালের মাকেই দিন। আমি মৃণালের মা। আপনি কে বলুন তো? পরিচয় দিলেও চিনতে পারবেন না। শুধু বলবো, যার সঙ্গে আপনারা মেয়ের বিয়ে দিতে যাচ্ছেন সেই উকিলবাবুর ছেলের চরিত্র কিরকম তা একটু খোঁজ নিয়ে দেখুন। রোজ মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ফেরে। মানুষের সঙ্গে কোনো কারণ ছাড়াই খারাপ ব্যবহার করে। নিজের মেয়ের সর্বনাশ করবেন না। আমার কথা বিশ্বাস না হলে ওর পাড়ায় গিয়ে খোঁজ করলেই সত্যিটা জানতে পারবেন। আচ্ছা, নমস্কার। ভদ্রমহিলাকে কথা বলার সুযোগ না দিয়ে টেবিলের ওপর রাখা ফোন করার খাতায় নিজের নাম লিখে বাইরে বেরিয়ে এলো অমিত। ভদ্রমহিলা বাইরে দাঁড়িয়েছিলেন, একটা হাত গাড়ির দরজায়, মুখে উদ্বেগের ছাপ। তিনি কথা বলার আগেই টেলিফোনের কথাগুলো অমিত তাকে সবিস্তারে বলল। ভদ্রমহিলা বললেন, সত্যি এসব বলেছ? হ্যাঁ। ওহ, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বাবা। তোমার কি মনে হয় দিদি তোমার কথা বিশ্বাস করবে? দিদি করলেও জামাইবাবু কি শুনবে? আমি তো তাদের চিনি না, কি করে বলবো বলুন। আচ্ছা, এই যে ফোন করলে, তার দাম হোস্টেল নেবে? তা তো নেবেই। সঙ্গে সঙ্গে নিজের মুঠোয় ধরা পার্সের চেন খুলে তা থেকে 10 টাকার নোট বের করে এগিয়ে ধরলেন ভদ্রমহিলা। তুমি টাকাটা রাখো। না না, এ কি করছেন আপনি? দেখো, তুমি চাকরি করো না, মফস্বল থেকে কলকাতায় এসেছো পড়াশোনা করতে। এখন তুমি বাড়তি খরচের টাকা কোথায় পাবে? ও নিয়ে আপনি চিন্তা করবেন না প্লিজ। ভদ্রমহিলা টাকাটা রেখে দিয়ে বললেন, আমি এখনই দিদির বাড়িতে যাচ্ছি। ওখানে কি হচ্ছে তা তোমাকে জানাবো। গাড়িতে উঠলেন তিনি। এখন প্রায় সন্ধ্যা। জামাইবাবুর বাড়ি প্রায় পুরনো দিনের জমিদার বাড়ির মতন। দোতলায় উঠে তিনি দেখলেন দিদি বারান্দায় বসে আছেন মাথায় হাত দিয়ে। উল্টো দিকে জামাইবাবু। তাকে দেখে দিদি সোজা হলো। কি রে? আর বলিস না দিদি, জিলিপি খাওয়ার শখ হয়েছিল, তাই ড্রাইভারকে বলেছিলাম মিষ্টির দোকানে যেতে।
অন্তত তোদের বাড়ি অবধি 10টা দোকানে ঢু মেরে এসে ড্রাইভার বলল কেউ নাকি বিকেলে জিলিপি বিক্রি করে না, ওটা সকালে বানায়, সকালেই শেষ। এত দূরে এসেছি যখন, তখন ভাবলাম তোর বাড়ি থেকে চা খেয়েই যাই। মেয়ে কোথায়? ডাক তাকে। চেয়ার টেনে বসলেন ভদ্রমহিলা। দিদি ঢোক গিলে জামাইবাবুর দিকে তাকালেন। তাই দেখে জামাইবাবু কাঁধ নাচালেন। সেটা লক্ষ্য করে বোন বলল, কিছু হয়েছে নাকি? তোমরা কিরকম গম্ভীর মুখ করে বসে আছো? জামাইবাবু বললেন, তোমার দিদির বাস্তব বুদ্ধি কবে হবে জানি না। কাক কান নিয়ে গেছে শুনে কাকের পিছনে দৌড়াচ্ছে। বোন হাসল। হোমা, কি হয়েছে? একদম বাজে কথা বলবে না। একটা অচেনা লোক গায়ে পড়ে এমন খবর কেন দেবে? দিদি ফুঁসে উঠল। লোকটা কে? তাকে চেনো? সে কি তার নাম বলেছে? এটা আজ নয়, চিরকাল হয়ে এসেছে। কিছু লোকের অভ্যেস হলো ভালো কাজ যাতে না হয় তাই লাগানি ভাঙানি দেওয়া। তাতে তার কি লাভ? বললেই হলো, দিদি বলল। বোন মাথা নাড়ল। ব্যাপারটা কি তা তো বলবে। দিদি বলল, একজন ফোন করে তোর জামাইবাবুকে প্রথমে চাইল। ও নেই শুনে আমাকে বলল যে ছেলের সঙ্গে বিয়ের সম্বন্ধ হচ্ছে সে নাকি রোজ মদ খায়, অত্যন্ত খারাপ ছেলে। মদ খেলেই খারাপ হয়? আমিও তো পার্টিতে গেলে 1-8 পেগ ড্রিঙ্ক করি, তার মানে আমি খারাপ? জামাইবাবু বললেন, তোমার বয়সে বছরে 2 দিন যা করো তা তোমার হাঁটুর বয়সী ছেলে যদি রোজ করে, তাহলে তার সঙ্গে মেয়ের বিয়ে দিলে কি হবে তা কল্পনা করতে পারো? দিদি চেঁচিয়ে জিজ্ঞাসা করলো। বোন জিজ্ঞাসা করলো, যার সঙ্গে মৃণালের সম্বন্ধ এসেছে সে কি খুব মদ খায়? কি করে ও? পড়াশোনা করে তো। তাতেই এই বোঝ, এর সঙ্গে বিয়ে হলে মাস 2 পরে মেয়ে নেশা করে বাড়িতে ফিরবে। এই তোমাকে বললাম। দিদি কথাগুলো বেশ জোরের সঙ্গে বলল। আমি বুঝতে পারছি না তোমরা একটা উড়ো ফোনের কথা বিশ্বাস করছো কি করে। লোকটা যদি নিজের পরিচয় দিয়ে এই কথাগুলো বলতো তাহলে বোঝা যেত। জামাইবাবু বললেন, ঠিক আছে, ওই পাড়ায় আমার পরিচিত এক ভদ্রলোক থাকেন। ভেবেছিলাম বিয়ের ব্যাপার নিয়ে পরিচিতদের জিজ্ঞাসা করলে তারা হয়তো ওই ছেলের বাবাকে খবরটা দিয়ে দেবে। তোমরা যা করছো তাতে আর না করে কোনো উপায় থাকছে না। জামাইবাবু চেয়ার ছেড়ে উঠে দেয়ালের পাশে টেবিলের ওপর রাখা ফোনের রিসিভার তুলে ডায়াল করলেন। মিনিট 3 কথা বলে রিসিভার নামিয়ে রেখে গম্ভীর মুখে চেয়ারে ফিরে এলেন। দিদি জিজ্ঞাসা করলেন, কি হলো? না, ব্যাপারটা নিয়ে একটু ভাবতেই হবে। ভদ্রলোক বলছেন ছেলেটা হয়তো একটু রকচটা, কিন্তু মাঝে মাঝে ড্রিঙ্ক করলেও করতে পারে, তবে রোজ করে বলে মনে হয় না। মুখ গম্ভীর জামাইবাবুর। শোনা মাত্র দিদি চেঁচিয়ে উঠল, তার মানে ফোনে লোকটা যা বলল তা মিথ্যে নয়? ছি, কলেজে পড়া একটা ছেলে বাপের পয়সায় মদ খাচ্ছে আর বাপ তাকে কিছুই বলছে না, প্রশ্রয় দিচ্ছে। এই বাড়িতে তুমি মেয়ের বিয়ে দেবে? আমি তো বললাম আর একটু খোঁজ খবর করে দেখতে হবে, জামাইবাবু বললেন। দিদি বোনের দিকে তাকালেন। দেখ তোর জামাইবাবুর কাণ্ড। এসব শোনার পরেও উনি বলছেন ভাবতে হবে, খোঁজ নিতে হবে। তার চেয়ে মেয়েকে হাত পা বেঁধে জলে ফেলে দাও না, তোমার ঘাট থেকে বোঝা নেমে যাবে। এবার শ্যালিকা কথা বলল, জামাইবাবু, ভাগ্যিস ফোন এসেছিল, নইলে তো আমরা জানতেই পারতাম না, তাই না? দিদি ঠিকই বলছে, আর ঝুঁকি নেওয়া উচিত নয়। আপনি ওদের রবিবারে আসতে নিষেধ করে দিন। নিষেধ করতে হলে বিশ্বাসযোগ্য কারণ দেখাতে হয় যে। আশ্চর্য, তোর জামাইবাবুর কথা শুনলি? দিদি মাথা নাড়ল। শ্যালিকা বলল, যা হোক কিছু একটা বলে দাও না। জ্যোতিষী বলেছে 1.5 বছরের মধ্যে বিয়ে দিলে ঘোর অমঙ্গল হবে। যে সে জ্যোতিষী নয়, একেবারে বেনারসের জ্যোতিষী। নাম জিজ্ঞাসা করলে যা হোক নাম বলে দিও, শেষে একটা আনন্দ বসিয়ে দিলেই বিশ্বাস করবে। দিদি বলল, খুব ভালো, বলো, তুমি এখনই বলো। এখন তো ফোন ধরেন না, মানে ফোন করলে বিরক্ত হন, বলেন সকাল 8টা থেকে 9টার মধ্যে ফোন করতে, জামাইবাবু বললেন। না জামাইবাবু, শ্যালিকা বলল, এটা অত্যন্ত অসভ্যতা। আপনি ভদ্রলোকের হবু বেয়াই, আপনার সঙ্গে কর্মচারীর মতো ব্যবহার করেছেন। দিনে ওই 1 ঘন্টার বেশি তিনি আপনার সঙ্গেও কথা বলবেন না? চমৎকার। জামাইবাবু আবার উঠলেন। ফোন করে উকিলবাবুকে শেখানো কথাগুলো স্পষ্ট গলায় বলে রিসিভার রেখে দিলেন।
শ্যালিকা বলল, খুব ভালো কাজ করলেন জামাইবাবু। জামাইবাবু বললেন, শোনো, যে ছেলেটি কলেজে পড়াচ্ছে বাবা মায়ের একমাত্র ছেলে, অবশ্য বনেদি বড়লোক নয়, তার সঙ্গে মেয়ের বিয়ের সম্বন্ধ করলে আশা করি তোমাদের আপত্তি হবে না। দিদি বলল, আগে খোঁজ খবর নাও। সব ছেলে তো মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে, ভেতরে ভেতরে কি আছে তা জানবো কি করে? জামাইবাবু বললেন, লাক, লাকে যা আছে তাই হবে। তোমাদের বাবা মায়ের লাক ভালো ছিল বলে দুটো ভালো জামাই পেয়েছিলেন। বলছো যখন, তখন নিশ্চয়ই খোঁজ নেব। শ্যালিকা উঠে দাঁড়ালো। মেয়ে কোথায়? রবিবারে পাত্রপক্ষ আসবে শুনে রাগ করে শুয়ে আছে। দিদি বলল, তুই যা তো গিয়ে খবরটা দে ওকে। মৃণালের মাসিমণি হাসি মুখে ভেতরে চলে যায়। পরের দিন সকালে মাসিমণি অমিতকে ফোন করে বললেন, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বাবা, মৃণালের ওই সম্বন্ধ ভেঙে দেয়া হয়েছে। তুমি যদি ওখানে গিয়ে খবরটা না নিয়ে আসতে, তাহলে সারা জীবন কেঁদে মরতো মেয়েটা। খুব ভালো খবর এটা, তবে বলতে গিয়ে থেমে গেল অমিত। থেমে গেলে কেন? কি বলছিলে বাবা? মৃণাল ওই পার্কে আর যাচ্ছে না তো? না না, আমি রোজ ওকে কলেজে পৌঁছে দিচ্ছি, আবার ছুটি সময় নিয়ে আসছি আমার বাড়িতে। দিদি এসে ওকে নিয়ে যায়। পার্কে যাবে কি করে? তাহলে তো ভালোই। তোমার উপর খুব কাজের বোঝা চাপাচ্ছি আমি, কিছু মনে করছো না তো? না না, বলুন কি করতে হবে। আগে বলো, তোমার পরীক্ষা কবে? এখনো 12 সপ্তাহ বাকি আছে। তাহলে থাক। না না, কি করতে হবে বলুন না, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু কিন্তু করেও শেষ পর্যন্ত অধ্যাপক ছেলেটির কথা অমিতকে বললেন মাসিমণি। দেখো, পড়াশোনা নষ্ট করে খোঁজ খবর নিতে বলছি না, তুমি যদি সময় পাও তাহলেই, বুঝতেই পারছো। আপনি ঠিক কি খবর চাইছেন তা যদি বলেন। অমিত বলল, ছেলেটি কেমন, কিরকম বয়স, ওর সম্বন্ধে পাড়ার লোকজন কি বলে এইটুকু জানলেই হবে। বাকিটা মৃণালের কপালে যা আছে তাই হবে। মাসিমণি ফোনেই ছেলেটির সম্পর্কে যা যা তথ্য বললেন তা অমিত একটা কাগজে লিখে নিল। ভাবী পাত্রের নাম তারাশঙ্কর রায়, গড়িয়ার একটি কলেজের ইংরেজি অধ্যাপক, বাড়ি হাজরা রোডে। অমিতের মনে পড়ল ওর ক্লাসের সহপাঠী স্বপন হাজরা রোডে থাকে। সে খুব সরলভাবে স্বপনকে বলল, তুমি হাজরা রোডের যেখানে থাকো সেখান থেকে কমলালয় বলে দোকানটা কত দূরে? কাছেই। কেন বলো তো? ওখানে মানে ওই দোকানের পাশে একজন ভদ্রলোক থাকেন যিনি ইংরেজিতে অধ্যাপনা করেন। নাম বললে চিনতে পারবে? কি নাম? স্বপনকে নামটা বলল। স্বপন চিনতে পারল না, কিন্তু জানালো খোঁজ নিয়ে এসে জানাবে। ওখানে একটা মুদির দোকান আছে, তারা সবাইকে চেনে। দুদিন বাদে স্বপন যে তথ্য জানালো তার সঙ্গে মাসিমণির দেয়া তথ্যের পার্থক্য নেই। তখন স্বপনকে খোঁজ নেওয়ার কারণটা বলল অমিত। স্বপন যা বলল তাতে অমিত বুঝতে পারল বাঙালি মা মাসিরা যেমন ধরনের পাত্রকে জামাই হিসেবে পেতে চান, তারাশঙ্কর রায় তার আদর্শ উদাহরণ। খবরটা নিশ্চয়ই ভালো। মধ্যবিত্ত বাঙালি পরিবারে এইরকম পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে তার জীবন নিশ্চিন্ত করতে চান। কিন্তু হঠাৎ অমিতের মন উদাস হয়ে গেল। স্রেফ মজা করার জন্য সে কলেজের বাস স্টপে মৃণালের সঙ্গে আলাপ করতে গিয়েছিল। তারপর যে যে ঘটনা ঘটেছিল তাতে মন থেকে মজা করার ইচ্ছাটা উধাও হয়ে গিয়েছিল। সে সময় যেন মনে হয়েছিল, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। তারপর থেকে তার সঙ্গে মৃণালের দেখাও হয়নি, এবং দেখা করার জন্য মনে আগ্রহও তৈরি হয়নি। কিন্তু ওই ছেলে মেয়েদের সঙ্গে পার্কে বসে সিগারেট খাওয়া, বড় উকিলের কুপুত্রের সঙ্গে প্রায় পাকা হতে চলা বিয়ের সম্পর্ক তার উদ্যোগে বানচাল হয়ে যাওয়ার পর থেকে তার মনে একটা নরম অনুভূতি তিরতিরিয়ে কাঁপছে। তাই এই সুপাত্রের কথা যদি মাসিমণিকে জানিয়ে দেয়া হয়, তাহলে পাত্রীপক্ষ হিসেবে নিশ্চয়ই ওরা খুশি হবেন। হয়তো মৃণালের বিয়েও এই অধ্যাপক ছেলের সঙ্গে হয়ে যাবে। দুজনেরই বয়সের পার্থক্য কত? মৃণালের বয়স 18-র বেশি নয়। অধ্যাপকের কত হবে? অন্তত 22-23-এর আগে তো এমএ পাশ করা সম্ভব নয়। তারপরে চাকরির চেষ্টা করে শেষ পর্যন্ত কলেজের চাকরি পেতে পেতে তো অনেক বছর অপেক্ষা করতে হয়। যদি 5 বছর অপেক্ষার পরে চাকরি পেয়ে থাকে এবং সেই চাকরির বয়স যদি 2 বছর হয়ে থাকে,
তাহলে এই তারাশঙ্কর রায়ের বয়স কিছুতেই ৩০-এর নিচে হবে না। তাহলে দুজনের বয়সের পার্থক্য অবশ্যই ১২ বছর। এই কথাটা কি সে মাসিমণির কানে ঢুকিয়ে দেবে? সন্ধে হয়ে গিয়েছিল। বেল বাজার পর দরজা খুললেন মেসোমশাই। বললেন, আরে তুমি যে, এসো এসো। ঘরে ঢোকার পর চেয়ার দেখিয়ে দিয়ে নিজে একটায় বসে বললেন, তারপর কি খবর বলো, কেমন আছো? আছি, হাসলো অমিত। শুনলাম তুমি নাকি মৃণালকে এবার রক্ষা করেছ। গুড গুড। এই সময় ভেতর থেকে মাসিমণি বেরিয়ে এলেন। হোমা, তুমি কখন এলে? বসো বসো। ভদ্রমহিলা অন্য চেয়ারে বসে বললেন, কোনো খবর পেয়েছ বুঝি? হ্যাঁ, মাথা নাড়ল অমিত। মেসোমশাই বললেন, আমি শুধু খবর পেয়েছি ছাত্রদের কাছে ও অধ্যাপক হিসেবে বেশ পপুলার। হ্যাঁ, মাথা নাড়ল অমিত। ওর বিরুদ্ধে কোনো কথা শুনিনি। মেসোমশাই বললেন, বাহ, তাহলে তো হয়েই গেল। তুমি তোমার দিদিকে ফোন করে দাও। ছেলে মেয়ে যদি দুজন দুজনকে পছন্দ করে তাহলে তো কাজটা হয়েই যেতে পারে। মাসিমণি উঠে দাঁড়ালেন। দাঁড়াও, আগে তোমাকে মিষ্টি খাওয়াই। হোটেলে ফেরার সময় বাসে বসে চোখ বন্ধ করল। যা যা বলবে বলে ভেবে গিয়েছিল তা না বলে যা সত্যি তাই বলে এলো সে। কিছুতেই সাজিয়ে মিথ্যে কথা বলতে পারল না মৃণালের মেসোমশাই মাসিমণিকে। অমিত চোখ খুলল। আচ্ছা, যদি সাজিয়ে গুছিয়ে মিথ্যে বলতে পারতো তাহলে কি হতো? সে যদি বলতো যার সঙ্গে সম্বন্ধ হচ্ছে সেই ছেলের একজন প্রেমিকা আছে, বহু দিনের প্রেম। সেই প্রেমিকাও কলেজে পড়ায়। বেজাতের মেয়ে বলে পাত্রের মা বাবা সেই মেয়েকে বাড়ির বউ করবে না। তাদের বিরুদ্ধে বিদ্রোহ করবার মতন মনের জোর ছেলের নেই। চাপে পড়ে যদি সে বিয়ে করে তাহলেও তার পক্ষে প্রেমিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা সম্ভব নয়। এইসব কথা বলার সময় কিছু কিছু লোকের নাম তাকে করতে হতো, যাদের কোনো অস্তিত্ব নেই। কিন্তু বলার সময় কিছুতেই কথাগুলো মুখ দিয়ে বের হলো না। এইসব ভাবতে ভাবতে তার মনে আরেকটা কথা ধীরে ধীরে জোরালো হলো। যদি সে বলতে পারতো এই মিথ্যেটা, তাহলে বিয়ে ভেঙে গেলেও যেতে পারত। তারপর আবার কোনো সম্বন্ধ এলে মাসিমণি তাকে খোঁজ খবর নিতে অনুরোধ করলে সে একটা না একটা কারণ দেখিয়ে সেই ছেলে বা তার পরিবারের বিরুদ্ধে কথা সাজাতো। তাতেও হয়তো বিয়ে ভাঙতো। তারপর কি হতো? আচ্ছা, যদি উল্টোটা হতো, যদি মাসিমণি তাকে জিজ্ঞাসা করত, এত চেষ্টা করেও মেয়ের জন্য ভালো ছেলে পাওয়া যাচ্ছে না, তুমি তো আজ বাদে কালে MA পাশ করবে, তোমার বাবার ফোন নাম্বার দাও, আমরা তার সঙ্গে কথা বলবো। কথাগুলো মাথায় আসা মাত্র সে সোজা হয়ে বসল। এরকম যদি হয় তাহলে কেমন হবে ভাবাই যায় না। কিছুক্ষণ বোধ হয়ে রইল সে। বাস থেকে হোস্টেলে ঢুকে নিজের ঘরে গিয়ে টান টান হয়ে শুয়ে পড়ল সে। তারপরে বাবার মুখ মনে এলো। বাবা যদি মেসোমশাই মাসিমণিকে জিজ্ঞাসা করেন, আপনারা অমিতের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে দিতে চাইছেন, কিন্তু ভেবেছেন কি ওকে খাওয়াবে কে? অমিতের তো আমার পয়সায় চলছে। যদি পাশ করে তাহলে কবে কিরকম চাকরি পাবে তাই ঈশ্বর জানেন। আপনারা কি ভেবেছেন আমি চিরকাল ওদের দুজনের ভাত কাপড়ের দায়িত্ব নেব? বাবা এরকম প্রশ্ন করতেই পারেন। করলে মাসিমণি তার কাছে এর জবাব চাইলে সে কি বলবে? এখন যে অবস্থা তাতে কোনো পাগলও বিয়ের কথা চিন্তা করতে পারে না। সপ্তাহে ২-৩ ঘন্টা পার্কে বসে প্রেম করা যায়, তার বেশি এক পাও নয়। অমিত চোখের সামনে হাতের আঙুলগুলো মেলে ধরল। যদি এরা না থাকতো তাহলে সে কোনো কিছু ধরতে পারতো? ওই যে পানি গ্রহণ না কি যেন বলে, তাকে গ্রহণ করতে পারতো? অসম্ভব। তার তো এখন এই আঙুল ছাড়া হাতের অবস্থা। মনে মনে তলোয়ার ঘুরিয়ে জীবন যুদ্ধে নামার স্বপ্ন দেখে কি লাভ? এইসব ভাবতে ভাবতে মিইয়ে গেল অমিত। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে তো কোনো লাভ নেই। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস হায় সজনী এর ২য় পর্ব। উপন্যাসটির বাকি পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব। শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন।
পরবর্তীতে আমরা কি উপন্যাস পড়বো এই বিষয়ে আপনাদের যদি কোনো পছন্দ থাকে সেটাও আমাকে জানাতে পারেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।